আচ্ছা, আম্মু যখন ওরে মামলা দিয়া জেলখানায় নিয়ে যায়, সে আসলে নিজেও বুঝতে পারে নাই যে যে সে যেই মামলাটা দিছে, মানে ধর্ষণ অপহরণ মামলা, সেই মামলাটা এত খারাপ যে একটা মানুষের যাবজ্জীবন পর্যন্ত হয়ে যেতে পারে এই মামলায়। আর আমি বলত আমারও বুঝাইতেছিল তো এই মামলায় রূপসের ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে। তো আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম, আমি তো ওই কথাটা এখন কাউরে না কাউরে বলতেই হবে, কারণ আমারে খাইতে দেয়। আমি প্রচন্ড অসুস্থ ফিল করি, যেহেতু তাদের কাস্টডিতে এখন আমি আছি, তাদের তো আমার বলতে হবে। তো মায়েরে বিশ্বাস করি নাই, কিভাবে বিশ্বাস করবো? মায়ে আমার স্বামীর জেলখানায় নিয়ে গেছে, জেল খাটাইতেছে, আমি তো আর তারা মানে সহজে বিশ্বাস করতে পারি না। তখন আমি কি করলাম, ওই যে আমার যে আপু, মামাতো বোন রশ্মি আপু, ওনার কাছে পুরা বিষয়টা খুইলা বললাম, আপু আমি তো এখন আমার ও মানে এই ঘটনা হচ্ছে, তো তুমি 3 দিন সেফ কাস্টডিতে ছিলা ওইখান থেকে নিয়ে যাওয়ার পরে? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আর মানে আর মানে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে, বাড়িতে নিয়ে যাওয়ার 2-3 দিন পরে। আর আমি জেলখানাতেই আছি। ও তো জেল খাটতেই আছে স্টিল নাও। পরে আমি ওই বিশ্বাস কইরা আমার ওই বোনরে কইছি, কইছি কি তুমি আম্মুরে বললো না, এখন আমি কি করবো? আমি তো প্রচন্ড মেন্টালি ভেঙে পড়ছি, আর শারীরিকভাবে তো আমি অসুস্থই। যারা প্রেগনেন্সি, একটা 12 বছরের মেয়ে প্রেগনেন্ট, যারা একটা মানে স্বাভাবিক প্রাপ্তবয়স্ক, আপনারা যারা আপুরা আছেন প্রেগনেন্ট হন, তারা তো জানেনই যে শরীরের উপর দিয়ে কি ঝড়টা যায়। এরপরে তো আমার প্রাপ্ত বয়সই হয় না, এরপরে আমি মেন্টালি এতভাবে ভাইঙ্গা পড়ছি। তখন ওরে আমি বলছি আর বলছি, আম্মুরে বললো না, ওর সাথে সাথে ইনস্ট্যান্ট যাইয়া নাচতে নাচতে আম্মুরে বইলা দিছে। মানে 1 মিনিটও দেরি করে নাই। আর পরে কি হইবে, একটা ঝামেলা ঝগড়া, বড় একটা অশান্তি। আমারে বলতেছে এই খবর যদি পুলিশে জানতে পারে তাইলে তো রূপসের ফাঁসি হয়ে যাইবে, আর রূপসের এমনি 3 দিনের রিমান্ড হয়েছে, আর হইলো যে এই খবর যদি কোনোভাবে প্রশাসন জানতে পারে তাহলে তো তোর খবর হয়ে যাইবে, রূপসের তো একেবারে ফাঁসি হয়ে যাইবে। এখন এই বাচ্চাটা কি করতে হইবে তাইলে? রূপসের যদি ভালো চাস তাহলে এই বাচ্চা নষ্ট করে ফেলাইতে হইবে। তারপর আমি বললাম কি এটা কিভাবে হয়? কিন্তু আমি নিজেরে ভাবতেছি, আল্লাহ আমার স্বামীর যদি ফাঁসি হয়ে যায় তাহলে আমি এই বাচ্চা দিয়ে কি করব? কারণ আমি তখন 12 বছরের, আর কতটুকু মানুষ লর ব্যাপারে অবগত থাকে। তখন আমি বুঝলাম যে আসলেই তো ফাঁসি হয়ে যেতে পারে। ধর্ষণ মামলা দিছে, একটা মেয়েরে ধর্ষণ কইরা যদি পেটে বাচ্চা চলে আসে তাহলে তো ফাঁসি হয়ে যেতে পারে। আবার ও তো অনেক চিকন মানুষ, ওর হইলো যে রিমান্ডে দিছে, তাহলে ওর কি অবস্থা? সেই মারা মারতাছে, ওদিকে ওরে পুলিশে ধরেও নাই। না, পুলিশে মানে আমি তো জেলখানায় দিয়েছে আমারে। মানে ওইখানে জেলখানায় যাওয়ার পরে একটা স্বাভাবিক যেরকম প্রক্রিয়া থাকে যে আমি জেলখানায় আছি, আমারে জিজ্ঞাসা করছিল যে সময় জেলে নেয় যে তুমি কি ওরে হচ্ছে বিয়ে করছো, তখন আমি বলছি জি। তে বলতেছে তাহলে কাবিননামা দেখাও। আমি তো কাবিননামা দেখাইতে পারি নাই, যার কারণে মূল ঝামেলাটা হয়েছে, যেহেতু ওর বয়স কম, কাবিননামা করতে পারবো না স্বাভাবিকভাবে, এটাই স্বাভাবিক। তো আমি জেলখানায় আছি, আমার কোনো রিমান্ডের প্রশ্নই আসে না। যদি আমি বলতাম যে না আমি ওরে বিয়ে করি নাই, অপহরণ করি নাই, বা আমি ওর সাথে কোনো ইয়া করি নাই কো, তাইলে আমার রিমান্ড নেবে। যেমন একজন চুরি করছে, চুরি করার পরে বলতেছে আমি চুরি করি নাই, তখন হচ্ছে রিমান্ডের প্রশ্ন আছে। একজন যে মনে করেন যে খুন করছে, করার পরে বলতেছে যে না আমি খুন করি নাই, তখন রিমান্ডের প্রশ্ন আসবে। কিন্তু আমার কেন রিমান্ডে নেবে? কিন্তু ওরে বলতেছে যে তোর স্বামীরে যদি হচ্ছে তুই বাচ্চা নষ্ট না করিস তাহলে রিমান্ডে দেবে। না, রিমান্ডে নিছে অলরেডি, 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আর এখন যদি এই কথা জানতে পারে ডিরেক্ট ফাঁসি হয়ে যাবে। এখন ও এই তো ছোট মানুষ, ওর সাথে তো আমি যোগাযোগও করতে পারতেছি না। এখন ওরে যা বুঝাইতেছে ওইটাই সঠিক, ও সব সত্য মনে করতেছে। তারপরে তো আমি ওর ফ্যামিলির তো কারোর সাথে যোগাযোগ নাই। আর ওর ফ্যামিলির মানে মানুষের সাথে ওরকম আন্ডারস্ট্যান্ডও ছিল না, আর কারোর সাথে যোগাযোগও নেই আমার। পরে আমি কি করলাম, আম্মুর ওই কথাই রাজি হয়ে গেলাম। এখন কিভাবে বাচ্চা নষ্ট করবে? বাচ্চা যে প্যাডে আইছে এই কথা তো আর, মানে তখন আমরা যেহেতু গ্রামে বরিশালে, এই কথা তো আর এলাকাবাসীরে জানানো যাবে না। পরে তারা কি করলো, মোবাইলে মানে এইটা মানে একবারে তারা ভাবলো না যে এইটাই একটা মানুষের লাইফ রিস্ক পর্যন্ত থাকতে পারে। মোবাইলে ঘাটাঘাটি করলো, 3.5 মাস মানে প্লাসের উপরে ছিল, 3.5 মাস 4 মাসের কাছাকাছি। ওই বাচ্চা কিভাবে নষ্ট করা যায়? পরে তারা মোবাইলে, যে আমার আপু ছিল যিনি মহামান্য ডাইনি আপু, ওই ডাইনি আপু রিচার্জ কইরা পাইলো যে কিক নামের একটা ওষুধ আছে যেটা খাইলে বাচ্চারা নষ্ট হয়ে যায়, 3 মাসের 3.5 মাসের বাচ্চা। পরে গেল যাইয়া হইলো যে মানে আমারে আমারে নিয়ে গেল, নিয়ে ওই ওষুধটা আনলো। এখন আমি তো নর্মাল হাসতাছি, সবকিছু করতেছি, কিন্তু আমি তো ভিতরে ভিতরে একেবারে মানে ভাইঙ্গা পড়তেছি। কিন্তু এখন যদি আমি ওই জায়গায় কান্না করি তাও মানে আমার দোষ, এমন একটা মেন্টাল প্রেশার। মানে ওইটা আসলে মুখ দিয়ে আমি কখনো ভাষায় প্রকাশ করতে পারবো না ওই সময়টা আমার জন্য কতটা খারাপ ছিল।
গেল ওই এমএমকি ওষুধটা ২ বারে খাওয়া লাগে। একদিন আজকে খাবো আবার পরের দিন খাওয়া লাগবে। ১ম ওষুধটা খাইছি, ২য় ওষুধটা মানে পরের দিন যে ২য় ওষুধটা খাবো এটা মানে আমি খাইতে চাই নাই। তাও মানে কেউ কি চায়? আমার তো আমি তো এম 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 জিনিস আমি ছোট, আমার ইমোশন বেশি। আমি ইমোশন দিয়ে সবকিছু ভাবতে যেয়ে আমার তো কত কষ্ট লাগতেছে আমি নিজেই জানি। পরে যেই ২ নাম্বার ওষুধটা খাইলাম মনে হয় ১০ মিনিটের ভিতরে আমার এত পেইন, এত পেটে ব্যথা মানে বাচ্চা হওয়ার সময়ও মানুষের এত পেটে ব্যথা করে না। এত কষ্ট হইছে আমার। মানে আমি মনে হয় এত কষ্ট আমার লাইফে যে আমার এই যে একটা বেবি হইছে এখন, ওই সময়ও আমার এত কষ্ট হয় নাই। তারপরও মানে মানুষের মন গলে নাই। বাচ্চাটা পইড়া গেছে, মানে নষ্ট কইরা ফালানো হইছে। কিন্তু ওই যে কষ্ট, ওই কষ্টের কথা আসলে এখনো ভাবতে গেলে চোখে পানি চইলা আসে। মানে একটা বাচ্চা হারাইছে ওই কষ্ট বাদ। ওইটা তো মানে একটা মানে স্বাভাবিক জিনিস, মার কষ্ট লাগবেই। কিন্তু ওই জিনিসটাও যদি আমি বলতাম, হ্যাঁ, এভাবে বলতো আমার আম্মু, "তোর বাচ্চা নেওয়ার বয়স হইছে? বাচ্চা জন্ম দিতে গেলে তো মইরা যাইতি। আমি আরো তোরে বাঁচাইছি।" আর হইলো যে কেমন মাইয়া, বেশরম মাইয়া। মানে একটা কথা বললে আরো গালাগালি কইরা অকথ্য ভাষায় আরো উল্টাইয়া দিত। এরকম একটা বিষয় ছিল। পরে তো আমি জিনিসগুলো কারো কাছে শেয়ার করতে পারি নাই। অনেক কষ্ট পাইছি, তাও কারোর কাছে শেয়ার করতে পারি নাই। শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, দিনকে দিন আমি একদম ভাইঙ্গা পড়তেছিলাম। এর ভিতরে আবার ওর কোনো মানে যোগাযোগ, ওর কোনো খবর, ওর কোনো অস্তিত্ব, একটা মানুষ যে পৃথিবীর বুকে বাইচ্চা আছে নাকি তারে মঙ্গল গ্রহে পাঠানো হইছে এই আর কোনো খোঁজই পাই নাই। তারপর ওর শাকিল ভাই যে ছিল উনি, মানে আমি জীবনে ১ম মানে কোনো একটা ভাইরে দেখছি বাপের থেকেও বড়। হয়তোবা ওর ভাইরে মানে আমার কিছু না, ওর ভাই আমার অত মানে আমার সাথে খারাপ ব্যবহার করে না, একেবারে ভালো ব্যবহার করছে ওরকমও না। কিন্তু ওর জন্য মনে হয় রাস্তায় জানেন আমি যে সময় দেখছি ওর ভাইরে, ওর মা ২-৩ দিন গেছে কিন্তু ওরকম কিছু সাফার করে নাই। কিন্তু ওর ভাই সবসময় দৌড়াইছে, রাস্তায় ঘুমাইছে। পরে রাস্তার সামনে বইসা রইছে কোর্টে, এক জায়গা থেকে আরেক জায়গায় কেউ ভ্যালু দেয় না, দাম দেয় না। মানে এত বাজে একটা মানে অবস্থা। বিষয়টা হয়েছে কি, আমার ভাইয়েরা তো মামলা মোকদ্দমা থানা পুলিশ এই সম্পর্কে কোনো ধারণাই রাখে না, আমিও রাখি না, স্বাভাবিক বিষয়। আমরা সাধারণ ঘরের মানুষ, সাধারণ মানুষ। তো আমার ভাই যে সময় ওইখানে গেছে, যাওয়ার পরে মানে কোনো কিছুই চেনে না, জানে না, শুনে না, কোনো কই থাকবে? জায়গাও নাই নাটোর থাকার। থেকে গেছে বরিশালে, মানে কেমন একটা বিষয়। কোনো মানুষ চেনে না, কোনো জায়গা চেনে না, কোথায় যায় কি করা লাগবে কিচ্ছুই জানে না, এরকমের একটা পরিবেশ। আর এর মধ্যে যে ওর বাচ্চা নষ্ট করছে, এর মধ্যে আমি কিচ্ছুই জানি না। ওর সাথে তো আমার কোনো যোগাযোগ নাই। এর মধ্যে যে আমি সপ্তাহে হচ্ছে ১০ মিনিট সময় পাই ফোনে কথা বলার জন্য। এর দিয়ে হচ্ছে আমি আমার ভাইয়ের কাছে কল দেই। দেওয়ার পরে কি অবস্থা, জামিন করাইতেছে কিনা, উকিল ধরছে কিনা, এরকমের আমি জিজ্ঞাসা করি। এদিকে ওর মায়ের কাছে আমি কল দিতাম মাঝে, মাঝে। তো ওর মায়ের কাছে কল দিয়ে আমি ও তো বলতাম, পাই ১০ মিনিট। এর ভিতরে মানুষেরা কত কল দিবে? মানে মাঝে, মাঝে ওর মায়ের কাছে কল দিতাম ১ সপ্তাহে। তো কল দিয়ে বলতাম যে, "সাদিয়া কোথায়? সাদিয়ার সাথে আমি একটু কথা বলবো। সাদিয়া কেমন আছে? ওর কি অবস্থা?" এর মধ্যে যে ওর বাচ্চা নষ্ট করছে এই বিষয়টা আর আমারে জানায় নাই ওর মাও। এর মাঝখানে কিন্তু বহুত দিন পার হয়ে গেছে। ৪-৫ মাস পার হয়ে গেছে। এর মাঝখানে মেলা উকিল ধরছে আমার ভাই। উকিল ধরার পরে হচ্ছে কোনো জামিন পায় না। এদিকে আমাদের সংসারটা মানে এত অভাবী একটা সংসার, মানে আমরা দিন আনি দিন খাই টাইপের এরকমের। আমার ভাই হচ্ছে টাইলসের কাজ করতো আর আমি হচ্ছে মোবাইল সার্ভিসিং এর কাজ করতাম। আমার ঋণপাতি ছিল, তারপরে আমার ভাইয়ের ঋণপাতি আছে। এদিকে আমারে জেলখানায় নিয়ে গেছে। কি যে একটা বাজে অবস্থা! এখন আমার ঋণপাতিগুলা কে দিবে? আমার ভাই টানতো। আবার আমার ভাই মানে নিজের ঋণপাতি নিয়েই নিজে চলতে পারে না। কিস্তি-টিস্তি হাবি-জাবি আছে। এর মধ্যে আবার আমারে জামিন করানোর জন্য মানে যে খরচপাতি এগুলা হচ্ছে আমার ভাই টানতেছে। আবার আবার একটা সংসার। আবার একটা সংসার, মানে আমাদের সংসারটা কেমন, আমার বাপ আছে, আমার বাপ জীবিত। কিন্তু যেদিন আমারে পুলিশে ধরে মানুষের বাপরা কি করে? যে ওই সময় পুলিশের সাথে যায় কথা বলে, হাবি-জাবি ইয়া করে। আর যখন শুনছে যে আমার বাসায় পুলিশ আসতেছে, আমার বাপ কি করছে, ঘর থেকে বের হয়ে চইলা না, গেছে। যেই সময় আমরা ধইরা নিয়ে যাই ওর বাপের হুম। ঘরে, উনি পুলিশের সাথে কথা বলবে না, উনি আরো ওই জুতা নিতে যে পুলিশের চারাবিটা গেছে, উনি আরো আমার জুতা আগায় দিতাছে। মানে উনি যদি একবার ওখানে ওর ফ্যামিলি, এলাকাবাসী তো অনেক জড়ো হয়ে গেছে। উনি যদি একবার খেপা যেত বা এলাকাবাসীরে নিয়ে একটা ইয়ে করতো, আমারে তো ওই জায়গা থেকে নিয়েই যেতে পারতো না। থানায় যদি সাথে, সাথে যাইতো ওরে তো এতদূর জিনিসটা গড়াইতোই না। আবার আমার বাপ মানে কি করছে ওই সময় মানে ওর পুলিশ, ভাই তো ছিল না। ওর ভাই তো এক জায়গা থেকে আসবে আমার ততদূর ভাই দূরে। গেছিল কাজে। মানে আমার ভাই গেছে কাজে, আর এখনো অব্দি উনি বাসায় বাড়িতেই। আসে নাই। এর মধ্যে আমারে ধরছিল পুলিশ। তো পুলিশ ধইরা যখন আমারে নিয়ে গেছে তারপরেও আমার বাপ কোনো জিজ্ঞাসা করে না। এর মধ্যে মাঝখানে ২ বছর আমি জেল খাটছি। কিন্তু আমার বাপের সাথে একটা দিন কথাও হয় নাই। আমার বাপ একটা দিন আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টাও করে নাই।
আমি জেলখানায় কেমন আছি, ভালো আছি, খারাপ আছি, বাচ্চা আছি, মইরা গেছি, কোনো রকমের কোনো খোঁজ খবর নাই। মানে পৃথিবীর বুকে যে আমার বাপ নামের একটা জিনিস আছে, কখনো আমারও এটা মনে পড়ে নাই। আমি জানি আমার বাপ কেমন, যে আমি মইরা গেলেও তার কিছু আসবে বা যাবে, কিছুই হবে না। এর মধ্যে যে আমার ভাইটা যে কষ্ট করছে ওই সময়, মনে করেন যে আমারে জামিন করানোর জন্য যে কি কষ্ট করছে, কি পরিমাণে। এইদিকে জেলখানায় যে খাবার দাবার আমি খাইতে পারতাম না। উম, আমার ভাই মাঝে মাঝে আমারে হচ্ছে প্রত্যেক মাসে 500-1000 টাকা পাঠাইতো। জেলখানার মধ্যে একটা ক্যান্টিন আছে, ওইখান থেকে হচ্ছে ডাউল, তারপরে হচ্ছে কিছু সবজি, ওই করল্লা ভাজি, আলু ভাজি, এগুলা কিনতে পাওয়া যায়, তো এগুলা দিয়ে একটু মোটামুটি ভাত খাওয়া যায়। তো কিন্তু জেলখানার যে ফ্রি খাবারটা দেয় ওইটি তো একদমই খাবার অযোগ্য, ওইটি খাইতে পারতাম না। এই জন্য আমার ভাইকে আমি ফোন দিতাম, দিয়ে মানে মাঝে মাঝে আমার ভাই আমারে টাকা পাঠাইতো। এদিকে কি করবে, ঋণ পাতি দিবে, আমার জামিন করাইবে, নাকি আমার খাবার দাবারের জন্য টাকা পাঠাইবে, মানে খুবই খারাপ একটা অবস্থা। মানে জেলখানার একটা বিকাশ নাম্বার আছে, যারা দূরে থাকে তারা হচ্ছে ওই বিকাশে টাকা পাঠায়, পাঠানোর পরে হচ্ছে ওইটা হচ্ছে কার কার টাকা পাঠাইছে, কত টাকা, ওইটা হচ্ছে সবার কাছে পৌঁছায় দেয়। মানে জেলখানার মধ্যে একটা দোকান আছে, ক্যান্টিন, ওইখানে বিড়ি, সিগারেট, তারপরে খাবার দাবার, বিস্কিট, তারপরে থালা বাসন, এগুলা কিনতে পাওয়া যায়। তো তো এর মধ্যে ও আরেকটা কাজ হয়েছিল, যে সময় আমাদের জেলখানায় নিয়ে যায়, ওই সময় তো বরিশালে আমার কেউ নাই, নাটোর থেকে আমি জেলখানায় গেছি বরিশালে। তো ওই সময় হচ্ছে ওর মা একটা লুঙ্গি আর 2টা গেঞ্জি কিনা দিয়েছিল সেই দিনে, না? হ্যাঁ। সেই দিনই ওই একটা লুঙ্গি আর 2টা গেঞ্জি কিনা দিয়েছিল। ওই গেঞ্জি পইরা মোটামুটি আমার অনেক দিন কাটছে, মোটামুটি 3-4 মাসের মতো কাটছে। এরপরে হচ্ছে আমার ভাই আবার একবার হচ্ছে জামিন ধরার জন্য, মানে উকিল ধরার জন্য হচ্ছে 3-4 মাস পরে আবার একবার বরিশালে যায়। ওই সময় হচ্ছে আমার জন্য কিছু কাপড় চোপড় নিয়ে গেছিল। এর মধ্যে শীত পড়ছে, শীতের মধ্যে আমার ওইখানে খুব কষ্ট হইতো, গায়ে দেওয়ার মতো কোনো মোটা কাপড় চোপড় কিচ্ছু নাই। খুব কষ্টে মোটামুটি মাস দুয়েকের মতো থাকছি শীতের মধ্যেই। তারপরে আবার আমার ভাইকে বলি যে আমার এরকমের খুব কষ্ট হয়, তাহলে এখন তুমি দেখো তো একটু শীতের কাপড় চোপড় পাঠাইতে পারো কিনা। পরে আমার ভাই হচ্ছে আবার বরিশালে যায়। যাওয়ার পরে হচ্ছে আমারে একটা জুতা ছিল আমার বাসায়, ওই জুতাটা আর হচ্ছে একটা জ্যাকেট, তারপরে একটা কম্বল, এগুলা দিয়ে আসছিল। আর এর মধ্যে মাস তিনেকের মধ্যেই ওই বরিশালের চরমোনাইয়ের এক হুজুর হচ্ছে আমার সাথে পরিচয় হয়। মানে উনিও জেলখানায় গেছে একটা মিথ্যা মামলায়, মানে একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক। তো মানে ষড়যন্ত্র কইরা, ওই সময় তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, একটা ষড়যন্ত্র কইরা ওনারে হচ্ছে জেলখানায় পাঠাইছিল। পাঠানোর পরে ওই ভাইটা আমাকে এত পরিমাণে হেল্প করছে, মানে আমার নিজের আপন ভাই যেমন হেল্প করছে, ওই ভাইটাও। মানে শেষ পর্যন্ত যে 2 বছর পরে আমি জেল থেকে বের হয়েছি, মানে তার কৃতিত্ব শেষ হওয়ার মতো না। তো উনি হচ্ছে একটা কম্বল দিছিল আমাকে, তারপরে একটু খাতা দিছিল, তারপরে আমার তো ওইভাবে বাসা থেকে টাকা পয়সা পাঠাইতে পারতো না, মানে খুবই কম। মানে মাসে যদি মনে করেন যে 500 কি 1000 টাকা পাঠায়, ওই টাকা দিয়ে তো কিচ্ছুই হয় না। দেখা যায় যে প্রত্যেকদিন যদি আমি খাবার কিনা খাইতে যাই এক বেলা, মানে শুধু দুপুরে, তাও মনে করেন যে 50 টাকা লাগে। এখন ওই মাসে কয়দিন চলা যায় বলেন, হাবিজাবি। তো একটা মানুষের চলাফেরার জন্য খরচ আছে, সাবান, তারপরে শ্যাম্পু, এগুলা হাবিজাবি কিনতে হয়। তো এর মধ্যে ওই ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। পরে ওই ভাইও আমার সাথে মোটামুটি 9 মাসের মতো ছিল। এই 9 মাস প্রচুর হেল্প করছে আমার, জেলখানায় মানসিক যে দেওয়া, কথাবার্তা বলা, বা একটু ধৈর্য দেওয়া, একটু বুঝসুঝ দেওয়া। এর মধ্যে জেলখানায় মানে যতটুকু সম্ভব সে ব্যক্তি আমাকে হেল্প করছে। মানে আমি সারা জীবন তার কথা মনে রাখবো, তার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ। তো জেলখানার মধ্যে খাবার-টাবার কিন্তু ওগুলা আমার সাথে শেয়ার করতো। তারপরে মনে করেন যে একটা গল্প করার মতো মানুষ পাইছিলাম। মানে জেলখানার মধ্যে এত বাজে অবস্থা, ওখানে তো চোর, ডাকাত, খুনি, মানে যত সব খারাপ মানুষ জেলখানায়। তারা তাস খেলতো, তারপরে জুয়া খেলতো, তারপরে মানে জেলখানার মধ্যে মাদকের এত পরিমাণের উৎপাত। সবাই মানে ওই গাঁজা-টাজা, তারপরে হাবি-জাবি, যা ট্যাবলেট-ম্যাবলেট, এগুলা সবাই খাইতো। তার মধ্যে ওই একটা ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটা আমাকে, মানে নাইলে আমি জেলখানায় যাওয়ার পরে খুব খারাপ হয়ে যাইতাম। মানে সবাই তাস খেলতো, আমি জেলখানায় মনে করেন যে ওই ভাই যাওয়ার আগে আমি জীবনে তাস ধইরাও দেখি নাই যে তাস কেমন। আমি জেলখানায় যাওয়ার পরে মনে করেন যে তাস খেলা মোটামুটি 8-9 রকমের শিখছি। কারণ কি, জেলখানায় তো সময় কাটাইতে হইবে, কোনো বিকল্প নাই কো। আর একটা টিভি ছিল 32 ইঞ্চি, টিভিতে সারাদিন বিটিভি চালায়া রাখতো, ঝিরঝিরি, মনে করেন যে খালি বঙ্গবন্ধুর ভাষণ, তারপরে শেখ হাসিনার যত সব সুনাম, খালি এটা চলতো সারাদিন। মানে বিটিভিতে কেমন কি চলে আপনারা সবাই জানেন। এই তো এই রকমের। আর ওই ভাইটা আমাকে হচ্ছে হুজুর মানুষ,
পরে আমাকে দিনের পথে অনেক ইয়া করে, মানে জেলখানায় আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তাম। তারপরে ওই ভাই যাওয়ার পরে, আর ভাই যাওয়ার আগে মনে করেন যে ওই দাবা খেলা আমি জীবনেও পারতাম না, দাবা খেলা শিখছি টাইম পাস করার জন্য। তাস খেলা পারতাম না, তাস খেলা শিখছি। মানে জেলখানার মধ্যে খুবই মানে খারাপ অবস্থা, ঠিক আছে। আর ওই ভাই যাওয়ার পরে আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, রোজা রাখি, তারপরে এই ইবাদত বন্দেগি করি। তারপরে হচ্ছে ওইখানে কোরআন শিক্ষার বই, ওই ভাই হচ্ছে মানে চরমোনাইতে যারা গেছেন তারা জানেন যে চরমোনাই মাদ্রাসাটা আছে, ওইখানে চরমোনাই লাইব্রেরি নামে একটা দোকান আছে, ওই দোকানটা তাদেরই নিজস্ব দোকান। তো ওই দোকান থেকে মানে ভাইদের বাড়ি হচ্ছে ওই চরমোনাই থেকে বরিশাল সদরে হচ্ছে জেলখানা। তো ওই ভাইয়ের হচ্ছে ওইখান থেকে বই টই হাবিজাবি পাঠাইতো, তো ওই বইগুলা পড়তাম। তারপরে হাদিসের বই, তারপরে কোরআন শরীফের তফসির, তারপরে কোরআন শরীফ শিক্ষার বই, এগুলা পইড়া পইড়া আমি কোরআন শরীফ শিক্ষার বইগুলা মানে পড়ে আমি কোরআন শরীফ শিখি। তারপরে অনেকগুলা দোয়া কালমা এগুলা শিখি। তারপরে নামাজের সহি নিয়ম, মানে যত ভালো 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 দিকগুলো আছে আমি সব আস্তে আস্তে অর্জন করতে থাকি। মানে জেলখানায় এটি একটা, যারা মানে ভালো পথে যাইতে চাইবে তাদের জন্য সর্বোচ্চ সুযোগ। কিন্তু এখানে মানে যদি সঙ্গী না থাকে, তাইলে ওই মানুষ যদি কোনো ভালো মানুষও যায়, তাইলে মনে করেন যে জানোয়ার হয় জেলখানা থেকে বের হবে। আর জেলখানার গেটে লেখা আছে দেখাবো আলোর পথ না কি যেন একটা ইয়ে আছে। তো আসলে বাস্তবতা ভিন্ন, মানে বাস্তবতা ওইখানে ভালো মানুষ গেলেও খারাপ হয়ে যাবে এরকমের টাইপের। পরে ওই ভাইটা আমাকে প্রচুর হেল্প করছে, ওই ভাইয়ের সুবাদে আমি মানে জেলখানায় দাড়ি রাখছিলাম, এখন বের হয়ে তো দাড়ি টাড়ি কাইটটা ফালাইছি। এই অল্প কিছুদিন ধরে দাড়ি ছোট করছে, এই জিনিসটা আসলে কি বলবো জানি না। এরপরে না আমার ওই ভাইটার জামিন হয়ে যায়। জামিন হয়ে যাওয়ার পরে আমি প্রচন্ড একা হয়ে পড়ি জেলখানায়। একা হওয়ার পরে আমি মাঝে মাঝে পরের সপ্তাহে হচ্ছে আমি ওই ভাইকে ফোন দিলাম, জামিন ওই ভাইয়ের যখন জামিন হইলো তারপরে আমি ফোন দিলাম। এর মধ্যে আমার মেলা উকিল ধরা হয়েছে, জামিন টামিন হয় না। পরে আমি আমার বড় ভাইয়ের কল দেওয়া কইছে আর উকিল টুকিল ধরার দরকার নাই, কি করবা। মানে আমার ভাইয়েরও খুব খারাপ অবস্থা হয়ে গেছে, হাতে কোনো টাকা পয়সা নাই, মোটামুটি 2-2.5 লাখ টাকার মতো ঋণ করে আমার পেছনে অলরেডি খরচ করে ফেলাইছে। এখন ঋণ পাতি টানতেছে, আর হচ্ছে আমার জামিন করানোর কথা আমি তারে বলতেও পারতেছি না। তখন আমি কল দিয়ে বললাম আচ্ছা এখন কি করবো, আর তাইলে উকিল টুকিল ধরার দরকার নাই যেহেতু জামিন হচ্ছেই না। পরের সপ্তাহে আমি হচ্ছে ওই যে ভাইয়ের জামিন হয়ে গেছে ওই ভাইকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বললাম যে কি অবস্থা ভাই আপনার। তো বলতেছে আমার তো জামিন হয়ে গেল, এখন তোমার দেখি একটা কি করা যায়। পরে হচ্ছে এ, তোমাদের ডাক ছিল না, তোমরা গেছিলে না বরিশালে। পরে হচ্ছে ওর মারে ডাকে এপিট ওপিট দেওয়ার জন্য, ওরে ডাকে, ডাকার পরে হচ্ছে এপিট ওপিট দিয়ে আমার একটা জামিন ধরে। তারপরেও আমার জামিন হয় না, নামঞ্জুর হয়ে যায়। তখন হচ্ছে ওদের সাথে কথা বলছে, ওর মায়ের সাথে কথা বলছে। তখন আমার ভাই আমারে বলল যে আমার নাকি বাচ্চাটা, আমি তো জানি যে ওর পেটে বাচ্চা আছে, আমি এখন অব্দিও জানি না। তারপরে একদিন শুনি যে বাচ্চাটা নষ্ট করে দিছে, তখন আমি খুব কষ্ট পাই। কষ্ট পাওয়ার পরে আমি জেলখানার মধ্যে কাইন্দা দেই প্রচুর। মানে ওই সময় আমার ওই ভাইটা নাইকো জেলখানায়, আবার আমি এরকমের একটা সংবাদ পাই। পাওয়ার পরে আমি খুব ভেঙে পড়ি। মানে ওই সময় আমার মনে হচ্ছিল যে পৃথিবীতে আর কিচ্ছুই নাই। তখন আমার একটা ইয়া হয় যে আমি আর জেলখানা থেকে বের হব না, যেরকম আছে এরকমই থাক, আর কারোর সাথে কোনো জামিনের বিষয়েও কথা বলবো না। আচ্ছা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো পরের পর্বে বাকিগুলো এক বলবো। সেকেন্ড, এক সেকেন্ড, মানুষের কষ্ট দেখলে কেন জানি না আমার হাসি পায় খালি।